আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, হ্যাঁ, কোনো ওয়েবসাইটে কাজ করব বা ক্লায়েন্টের কাজ করব, এসইওর কাজ করব, বেসিক্যালি কন্টেন্ট অপটিমাইজেশন করব, ঠিক আছে? অপটিমাইজেশন কিন্তু আমরা কন্টেন্ট অপটিমাইজ করতে পারি, আবার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে পারি, ঠিক আছে? সো আজকে যেটা দেখবো সেটা হলো কন্টেন্ট অপটিমাইজেশন। আমরা একটা কন্টেন্টকে কীভাবে এসইও ফ্রেন্ডলি করে আহ, করতে পারে, ঠিক আছে? এসইও ফ্রেন্ডলি করে আমরা রেডি করতে পারি, যেটাকে আমরা অন পেজ এসইও বলছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যখন এই অন পেজ এসইওর কাজ করব, আমাদেরকে বুঝে শুনে করতে হবে। মানে এখানে অনেক সময় মানে কন্টেন্ট এডিটিংয়ের প্রয়োজন হতে পারে। সো যেটাই করে বুঝে শুনে করব, ঠিক আছে? ক্লায়েন্টের বিজনেস, তো এখানে আপনি চাইলেই মন মতো কোনো জিনিস করা যাবে না, ঠিক আছে? আর সবচেয়ে বেটার হয় যদি আপনার বিজনেস হয়, তখন আপনি যেটা করবেন, এই কন্টেন্ট লিখানোর আগে আমরা যে চেকলিস্ট যেটা আছে অন পেজে, চেকলিস্টটা দিয়ে দিব। এই চেকলিস্টটা আপনি দিয়ে দিবেন ক্লায়েন্টকে, মানে রাইটারকে। তো যেটা হবে যে রাইটার এই চেকলিস্টটা ধরে ধরে যখন লিখবে, তখন আপনার যেটা হবে যে এখানে অনেক আপনার প্রবলেম অন পেজের, মানে যেই বিষয়গুলো দেখা দরকার সেই বিষয়গুলো এখানে সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা নর্মালি যেটা করি, এই চেক লিস্টটা আপনার এখানে না জাস্ট একটা গাইডলাইন হিসাবে কাজ করবে আপনার জন্য, ঠিক আছে? যে অ্যাজ এ বিগিনার আপনার জন্য এটা গাইডলাইন হিসাবে কাজ করবে, কোথাও কোনো মিসিং আছে কিনা আহ, এই বিষয়গুলো আপনাকে হেল্প করবে ঠিকঠাক, মানে পেজটা ঠিকঠাক রাখতে। তবে অন পেজ যে শুধু এই বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ এরকম না, হ্যাঁ। এটা জাস্ট একটা গাইডলাইন আপনাকে। আপনি যদি একদম আম, একদম প্রপারলি অন পেজ করতে চান, তখন কিন্তু আপনাকে কম্পিটিটরের মানে কম্পিটিটরের যে কন্টেন্টগুলো র্যাঙ্কে আছে, তাদের অন পেজের দিকটাও আপনাকে ফোকাস করতে হবে, দেখতে হবে তারা কীভাবে অপটিমাইজ করেছে, কোন কিওয়ার্ডগুলো তারা প্রায়োরিটি দিয়েছে, তাদের কন্টেন্ট স্ট্রাকচার কীরকম, এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো বিষয় হলো যে আমরা যেহেতু বিগিনার, একদম নতুন, আমরা কিন্তু এত সব দিক চিন্তা ভাবনা করে কাজ করা আমাদের জন্য আসলে টাফ হয়ে যাবে, ঠিক আছে? সো এজ এ বিগিনার হিসেবে আমরা কিন্তু এই বিষয়গুলো যদি ঠিকঠাক করে কাজ করি, তাহলেও মোটামুটি ভালো কাজ করবে, মোটামুটি না ভালো কাজ করবে, ঠিক আছে? অন পেজ তারপরে আমরা আস্তে আস্তে ওইগুলো নিয়ে যখন স্টাডি করব, কম্পিটিটরের অন পেজের দিক থেকে কন্টেন্টের বিষয়গুলো, তখন আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে যখন ঘাটাঘাটি করবো, তখন এমনিতেই আমাদের নলেজটা বাড়বে। তখন আমরা বুঝতে পারবো যে এইগুলোর পাশাপাশি আরও কোন জিনিসগুলো আমাদেরকে আসলে অ্যাপ্লাই করা দরকার, আরও কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে, ঠিক আছে? সো আমরা এই কন্টেন্টটা ধরেন অপটিমাইজ করব, ঠিক আছে? কন্টেন্টটা অপটিমাইজ করার জন্য দেখেন, এই চেকলিস্টটা ধরেই করি, যেহেতু আপনারা একদম নতুন, না এই চেকলিস্টটা ধরেই যদি করি, ফার্স্টে যেই জিনিসটা আমাদেরকে ফোকাস করতে হবে সেটা হলো কিওয়ার্ড ইন টাইটেল। বুঝতে পারছেন? কিওয়ার্ড ইন টাইটেল। যারা আমরা নন সিএমএস প্ল্যাটফর্মে কাজ করব, অর্থাৎ এইচটিএমএল বা লারাবেল বা পিএইচপি দিয়ে ডেভেলপ করা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা কোনো সাইটে যখন কাজ করব, তাদের জন্য কিন্তু এটা আরও বেশি হেল্পফুল, ঠিক আছে? এই চেকলিস্টটা ধরে আপনারা করবেন, ঠিক আছে? তো প্রথম হলো আপনার কিওয়ার্ড ইন টাইটেল। টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা রাখতে হবে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা অবশ্যই আসতে হবে। সো আমাদের কিওয়ার্ড কি সেটা আগে আইডেন্টিফাই করতে হবে, সেটা আগে সিলেক্ট করে নিতে হবে কিওয়ার্ড কি। সো ধরেন আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা হলো আমার কিওয়ার্ড, বা ধরেন আমি ধরে নিচ্ছি ডিজিটাল মার্কেটিং, এটা হলো আমার কিওয়ার্ড, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিংটা আমার কিওয়ার্ড, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং যদি আমার কিওয়ার্ড হয়, আমি চাচ্ছি এই কিওয়ার্ডে অপটিমাইজ করতে এই কন্টেন্টটাকে। তো সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিংটাকে আমাদের টাইটেলে রাখতে হবে, টাইটেলের কোথাও প্লেস করতে হবে। সেটা হলো ফার্স্ট টার্মস, ঠিক আছে? কিওয়ার্ড ইন টাইটেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টাইটেল, এটা আপনার কি টাইটেলে আছে। যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, এই টাইটেলটাকে মডিফাই করতাম, রিরাইট করতাম, করে আমরা টাইটেলের মধ্যে আমরা কিওয়ার্ডটাকে নিয়ে আসতাম। এবং খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা টাইটেলের মধ্যে থাকতেই হবে কিওয়ার্ডটা আপনার, ঠিক আছে? যদি আপনি প্রপারলি অন পেজ করেন। কারণ কি, আমরা যখন মানে কিওয়ার্ড রিসার্চ করছিলাম, তখন কিন্তু কম্পিটিটর যখন অ্যানালাইসিস করেছিলাম, মানে করছিলাম আমরা, তখন কিন্তু এই বিষয়গুলো দেখেছি, যে টাইটেলে ইউজ করেছে কিনা, পারমাল লিঙ্কে ইউজ করেছে কিনা, তাই না? তারপর আপনার H1 ইউজ করেছে কিনা, সাব হেডিংগুলোতে প্রায়োরিটি দিয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখেছিলাম, তাই না? তো তার মানে কি, আমরা তখন দেখেছিলাম এই জায়গাগুলোতে যারা ইউজ করে নাই, তারা একটু আনঅপটিমাইজ রেজাল্ট, যেগুলোকে আমরা কি উইক বা দুর্বল রেজাল্ট হিসেবে কাউন্ট করেছিলাম। কিন্তু
তা আমাদের যদি নিজেদেরই যদি এই জায়গাগুলোতে দুর্বলতা থাকে, তাহলে আমাদের কম্পিটিটরও তো আমাদেরকে দুর্বল হিসেবেই আইডেন্টিফাই করবে, তাই না? সো আমরা কিন্তু এই প্রবলেমগুলো সলভ করে নিচ্ছি যে আমরা আমাদের মধ্যে এই দুর্বলতাগুলো থাকবে না, আমাদেরটা প্রপারলি অপটিমাইজ থাকবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আপনার টাইটেলের যে কোনো জায়গায় আসতে পারে, তবে এখানে একটা কথা আছে, সেটা হলো প্রমিনেন্সি অ্যান্ড প্রক্সিমিটি বলে একটা কথা আছে, ঠিক আছে? প্রমিনেন্সি প্রক্সিমিটি হলো কিওয়ার্ডটা, প্রমিনেন্স হলো আপনার কিওয়ার্ডটা কতটা শুরুর দিক দিয়ে ইউজ করা হয়েছে, ঠিক আছে? কিওয়ার্ডটা কতটা শুরুর দিক দিয়ে ইউজ করা হয়েছে টাইটেলের প্রথম মানে প্রথম দিক দিয়ে, ঠিক আছে? আর প্রক্সিমিটি হলো কিওয়ার্ডটা কি ব্যাঙ্গে ব্যাঙ্গে ইউজ করা হয়েছে নাকি একসাথে ইউজ করা হয়েছে সেটা। সো এই দুইটা ইম্পর্টেন্ট। ফার্স্ট থিং হলো যে কিওয়ার্ডটাকে টাইটেলে রাখতে হবে, যে কোনো এক জায়গায় রাখলেই হবে। এরপরে যদি পসিবল হয় তাহলে কিওয়ার্ডটাকে আমরা প্রমিনেন্সি প্রক্সিমিটি ঠিক রেখে করব, ঠিক আছে? প্রমিনেন্সি হলো আমরা চেষ্টা করব যতটা শুরুর দিক দিয়ে কিওয়ার্ডটাকে রাখা যায়, যতটা শুরুর দিক দিয়ে রাখা যায়। আর প্রক্সিমিটি হলো যতটা একসাথে রাখা যায়, ব্যঙ্গে ব্যঙ্গে ইউজ না করে একসাথে রাখা, ঠিক আছে? সো আমরা যদি দেখি যে আমরা এখানে রাখতে পারলাম, কিওয়ার্ডটাকে রেখেছি এবং এটা প্রমিনেন্সি ঠিক আছে, আমরা প্রথম দিক দিয়ে রেখেছি, এন্ড প্রক্সিমিটিও ঠিক আছে, আমরা অক্ষত অবস্থায় রেখেছি, হ্যাঁ, কিওয়ার্ডটাকে। দেখেন তারপরে কি আছে, তারপরে আছে কিওয়ার্ড ইন পারমালিঙ্ক, ঠিক আছে? কিওয়ার্ডটাকে পারমালিঙ্কে রাখতে হবে। সো আমাদের পারমালিঙ্ক কোনটা? আমাদের পারমালিঙ্ক হলো এই যে এটা, এটা আমরা এডিট করব, এডিট করে আমরা এখান থেকে এখানে এই পারমালিঙ্কে কিওয়ার্ডটা রাখবো, ঠিক আছে? তো আমরা এর আগে বা পরে যে বিষয়গুলো আছে সেগুলো কেটে দিই, কেটে দিয়ে অনলি ডিজিটাল মার্কেটিং এই কথাটাই রাখলাম, আর কোনো জিনিস রাখলাম না, ঠিক আছে? কারণ আমার কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং। তাহলে পারমালিঙ্কে আমি কি করলাম, শুধু কিওয়ার্ডটাকে প্রায়োরিটি দিলাম, বুঝতে পারছেন? তার মানে কি আমি পারমালিঙ্কটাও অপটিমাইজ করে ফেললাম, বাট একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। প্রবলেমটা হলো কি জানেন, যে এই যে আমরা এডিট করে ফেললাম, এই এডিটিংটা কিন্তু নতুন কন্টেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। যে ধরেন আমি আমার কন্টেন্টটা মাত্র পাবলিশ করলাম, এখনো গুগলে ইন্ডেক্স হয়নি, ঠিক আছে? সো আমি কিন্তু ইজিলি এডিট করে ফেললাম বা ফেলতে পারছি, কোনো প্রবলেম নাই। কিন্তু ক্লায়েন্টের যে সাইট আপনাকে দিবে সেটা এমনও তো হতে পারে যে আগামী 2 বছর আগেই সে কন্টেন্টটা পাবলিশ করে রেখেছেন এবং ওই কন্টেন্টটা অলরেডি গুগলে ইন্ডেক্স হয়ে গেছে। সো আমি যদি এই পারমালিঙ্কটাকে এভাবে আমার মতো করে এডিট করে ফেলি, তখন কিন্তু সেটা ব্রোকেন লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তখন এই লিঙ্কে, যে লিঙ্কটা ইন্ডেক্স হয়ে আছে, ওই লিঙ্কে যখন কেউ আর মানে ক্লিক করে আসবে, তখন কিন্তু তার পেজটা দেখাবে না, তখন 4040 দেখাবে, বুঝতে পারছেন? যেরকমটা এরকম দেখেন, আমি যদি একটু দেখাই, এই যে এরকম আসবে, দেখেন এই পার্মা লিঙ্কটা কিন্তু আমি এখানে আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরে দেখেন এই পার্মা লিঙ্কটা কিন্তু এখানে কি হলো, সেট হয়ে গেল। আমাদের পিবিএস পার্মা লিঙ্ক কি ছিল? পিবিএস পার্মা লিঙ্ক তো এইটা ছিল। আমি যদি রিলোড করি দেখবেন এটা এখানে আপনার পেজটা নাই, পেজটা আচ্ছা রিডাইরেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, কারণ আমার এখানে রিডাইরেক্ট করা আছে, ঠিক আছে? যেহেতু এটা আমি আগেই অপটিমাইজ করে রেখেছি মানে অন্য ব্যাচের জন্য, তো এখানে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে গেছে, কারণ এখানে প্লাগিং আছে, প্লাগিং দিয়ে এগুলো রিডাইরেক্ট করা আছে, ঠিক আছে? সো আপনার ক্ষেত্রে এরকম থাকবে না, কারণ ক্লায়েন্টের ওয়েবসাইটে তো প্লাগিং থাকবে না, তখন কিন্তু আপনার এখানে আসবে হলো 4040 দেখাবে, ঠিক আছে? 4040 দেখাবে। তা আপনাকে যেটা করতে হবে, এটাকে অবশ্যই আপনাকে রিডাইরেক্ট করে দিতে হবে। কোন লিঙ্কে রিডাইরেক্ট করতে হবে? আপনার এই প্রিভিয়াস যে লিঙ্কটা আছে, হ্যাঁ, যে লিঙ্কটা আপনার মানে আগে ছিল, ওই লিঙ্কটাকে আপনার এই নতুন যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে এখানে, এই লিঙ্কে রিডাইরেক্ট করে দিতে হবে। সো রিডাইরেক্ট করার জন্য আমরা যদি র্যাঙ্ক ম্যাথ ইউজ করি তাহলে আমরা ইজিলি করে ফেলতে পারি, সেটাকে কোড দিয়ে করতে পারি, অথবা রিডাইরেকশনের জন্য আপনার প্লাগিং আছে, ওই প্লাগিংগুলো ইউজ করে কিন্তু আমরা রিডাইরেক্ট করে ফেলতে পারি, ঠিক আছে? সো আমি হয়তো দেখাবো পরে আপনারা কীভাবে রিডাইরেক্ট করবেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? যখনই আপনার পারমালিঙ্ক এডিট করবেন, ওই পারমালিঙ্কটা যদি গুগলে ইন্ডেক্স অবস্থায় থাকে, তখন কিন্তু আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওইটাকে রিডাইরেক্ট করতে হবে, আদারওয়াইজ সেটা ব্রোকেন লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে, যে ব্রোকেন লিঙ্কগুলো আমাদের সাইটের জন্য কিন্তু ক্ষতির কারণ, ঠিক আছে? সো আমরা এখানে এটাকে পারমা লিঙ্কটাও আমরা কি করলাম, অপটিমাইজ করে নিলাম। এখন আরেকটা বিষয় আসতে পারে, সেটা হলো এই পারমা লিঙ্কের আমি চাচ্ছি যে পারমা লিঙ্কের এই যে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড, এটা মানে এটার সাথে আরও কিছু রাখতে প্রয়োজন হতে পারে, তাই না? তখন আমরা যেটা করব যে এই পারমা লিঙ্কে আমরা কিওয়ার্ডটাকে প্রথম দিক দিয়ে রাখবো,
কিওয়ার্ডের পরে আমরা কিছু রাখতে পারি, ঠিক আছে? আমরা কিওয়ার্ডের আগে কোনো জিনিস না রাখাটাই বেটার। রাখলে যে প্রবলেম আছে এরকম কিছু না, গুগল বুঝতে পারে, তারপরেও আপনার আরেকটু ভালো অপটিমাইজেশনের জন্য আমরা কিওয়ার্ডটাকে প্রথম দিয়ে রাখবো, এরপরে কোনো কিছু রাখতে হলে এর পরে রাখবো, ঠিক আছে? তো আমরা সেইভাবে করতে পারি। সো আমরা এই পারমা লিঙ্কটাও অপটিমাইজ করলাম, ঠিক আছে? এগুলো খুবই বেসিক লেভেলের অপটিমাইজেশন। দেখেন তারপরে আছে কি কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ। আমরা টাইটেল পারমালিঙ্ক অপটিমাইজ করলাম, তারপরে কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ, অর্থাৎ আমাদের যে প্রথম যে প্যারাগ্রাফটা আছে, হ্যাঁ, অর্থাৎ এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে আমাদেরকে আমাদের কিওয়ার্ডটা রাখতে হবে। সো এটা নিয়ে একটু মানে মতানৈক্য আছে। অনেকে বলে যে ফার্স্ট প্যারাগ্রাফে মানে রাখলে বেটার, অনেকে আবার বলে যে ফার্স্ট 100 ওয়ার্ডে রাখলেই হয়, ঠিক আছে? ফার্স্ট 100 ওয়ার্ডে রাখলেই হয়। যেরকম আপনার ব্যাকলিঙ্ক করে একটা আপনার অন পেজের একটা গাইড আছে, আমরা যদি এখানে দেখি, সো তার মতে আপনার ফার্স্ট 100 ওয়ার্ডে রাখলেই হবে। এখানে টোটাল একটা দেখেন, আমি দিয়ে দিব এটা আপনাদেরকে। দেখেন এখানে 16টা অন পেজের এসইও ফ্যাক্টর নিয়ে কথা বলেছেন, ঠিক আছে? দেখেন টাইটেল বলেছেন, তারপর মডিফায়ার নিয়ে কথা বলেছেন, H1 নিয়ে কথা বলেছেন, ফার্স্ট 100 ওয়ার্ডের কথা বলেছেন এখানে, ঠিক আছে? ফার্স্ট 100 ওয়ার্ডের কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে এখানে আপনার ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে দিলেও হয়, ফার্স্ট প্যারাগ্রাফে দিলেও হয়। আবার অনেকে বলে একদম যে আপনি যদি একদম কিওয়ার্ডটা দিয়ে শুরু করতে পারেন, কিওয়ার্ডটা দিয়ে যদি কন্টেন্টটা শুরু করতে পারেন, তাহলে আপনার জন্য আরও বেশি বেটার, আর বেটার অপটিমাইজ হয়। আপনার গুগলের অ্যালগোরিদমকে সিগন্যালটা খুব ভালোভাবেই দেওয়া যায় যে আপনার কন্টেন্টটা কোন বিষয়ের উপরে লেখা, বুঝতে পারছেন? সো বিষয় হলো যে আপনি চেষ্টা করবেন যদি প্রথম দিক দিয়ে রাখা যায়, একদম এটা দিয়ে যদি শুরু করা যায় বেটার। না পারলে আপনি ফার্স্ট প্যারাগ্রাফে রাখবেন, ফার্স্ট প্যারাগ্রাফে যদি না পারেন তাহলে ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে রাখলেই হবে, বুঝতে পারছেন? এটা নিয়ে এত মানে পেন নেওয়ার কিছু নাই, আপনার ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে থাকলেই হবে। কারণ গুগলের যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, সে কিন্তু আপনার কন্টেন্টের ইনটেন্ট বুঝতে পারে। এখন কন্টেন্টের ইনটেন্ট, আপনি কোন উদ্দেশ্য কন্টেন্টটা লিখেছেন সে ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারে সেটা, ঠিক আছে? সো আপনি ফার্স্ট 100 ওয়ার্ডে রাখলেই হবে। চেষ্টা করবেন প্রথম দিক দিয়ে রাখার জন্য, এরপরে চেষ্টা করবেন যে ফার্স্ট আপনার প্যারাগ্রাফে রাখার জন্য, সেটাও যদি না হয় ফার্স্ট 100 ওয়ার্ডে রাখলেই হবে, ঠিক আছে? এবং ফার্স্ট 100 ওয়ার্ডে আরেকটা কাজ করবেন, সেটা হলো যে এই যে কিওয়ার্ডটা রাখার পাশাপাশি আপনি, হ্যাঁ, আপনার যে প্রাইমারি কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা রাখার পাশাপাশি আপনি কিছু সাপোর্টিং কিওয়ার্ডও এই ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যেরকম দেখেন এখানে কিন্তু ওরা এখানে দিয়েছেন, হ্যাঁ, যে ডিজিটাল মার্কেটিং, এটা আমাদের কি টার্গেট কিওয়ার্ড ছিল, এবং এটার অনলাইন মার্কেটিং, এটা কিন্তু আপনার একটা কি সাপোর্টিং কিওয়ার্ড। ইন্টারনেট অ্যাডভার্টাইজিং, এটা কিন্তু আরেকটা সাপোর্টিং কিওয়ার্ড, বুঝতে পারছেন? তো এরকম সাপোর্টিং কিওয়ার্ডগুলো কিন্তু আপনি চেষ্টা করবেন যে সাপোর্টিং কিওয়ার্ডগুলো আপনি দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? সাপোর্টিং কিওয়ার্ডগুলো যদি আপনি পারেন খুবই ভালো হবে, আপনার কন্টেন্টটা বেটার মানে পারফর্ম করবে, সার্চে ভালো অ্যাপিয়ারেন্স হবে আপনার এটা, ঠিক আছে? ভালো ইমপ্রেশন পাবে যদি আপনি এভাবে অপটিমাইজ করতে পারেন। তাহলে আমরা ফার্স্ট 100 ওয়ার্ড তো অপটিমাইজ করবে, পাশাপাশি চেষ্টা করবে যদি কিছু সাপোর্টিং কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ডও যদি অ্যাড করা যায়, তাহলে আপনার সেটা কিন্তু আপনার বেটার হয়। এখন প্রবলেম একটা আছে, প্রবলেম হলো যে আমরা যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইটের কাজ করব, ক্লায়েন্টের ওয়েবসাইটের ফার্স্ট 100 ওয়ার্ডে এই কিওয়ার্ডটা নাও থাকতে পারে, তখন আপনি কি করবেন? যদি না থাকে তখন আপনি কি করবেন, সেটা হলো বিষয়। তো সেই ক্ষেত্রে আপনার যদি না থাকে তখন কিন্তু আপনার কি করতে হবে? আপনি কিন্তু চাইলেই এখানে দিয়ে দিতে পারবেন না ডিজিটাল মার্কেটিং। ধরুন আমি এখানে নাই এখানে, কিন্তু আমি এখানে একটা ইন্টার দিয়ে দিলাম, ইন্টার দিয়ে ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে দিলাম এখানে, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না, প্রবলেম হয়ে যাবে কিন্তু, তাই না? কারণ ক্লায়েন্ট তো যেই কন্টেন্টটা এখানে লিখেছেন এটার একটা আপনার ভাব আছে, তাই না? আপনি যদি হুটহাট করে মাঝে দিয়ে এরকম কিওয়ার্ড ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্টের ইন্টেন্ট আর ঠিক থাকলো না, কন্টেন্টের কোনো কিছুই ঠিক থাকলো না। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে, আপনি যদি পারেন এটা এডিট করে ন্যাচারালি কোথাও একটু ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে? ন্যাচারালি কোথাও প্লেস করতে হবে আপনাকে কন্টেন্টটা, ঠিক আছে?
আর আপনি যদি একেবারেই না পারেন তাহলে ক্লায়েন্টকে বলবেন যে তোমার ফার্স্ট 100 ওয়ার্ডে অ্যাকর্ডিং টু এসইউ, মানে আপনি তাকে এটা বলতে হবে কেন ফার্স্ট 100 ওয়ার্ডের প্রয়োজন। এসইউর জন্য তোমাকে ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে এই কিওয়ার্ডটা নিয়ে আসতে হবে এবং পাশাপাশি কিছু সাপোর্টিং কিওয়ার্ড নিয়ে আসতে হবে। সো আমি তোমাকে কিওয়ার্ডটা দিচ্ছি এবং এই কিছু সাপোর্টিং কিওয়ার্ড দিচ্ছি, তুমি তোমার রাইটারকে দিয়ে এটাকে অপটিমাইজ করে নাও। রাইটারকে দিয়ে বলো যে সে যেন এই ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ডটাকে নিয়ে আসে, এটাকে রিরাইট করে বলো যে এটাকে প্লেস করার জন্য। এই সাজেশনটা আপনি দিয়ে দিবেন তাকে, ঠিক আছে, যদি আপনি নিজে করতে না পারেন। কিন্তু নিজে না বুঝলে কিন্তু করা ঠিক হবে না, তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আপনি যদি হুটহাট করে কোথাও এটাকে প্লেস করে দেন যেটা কোনো মিনিং ঠিক নাই, বা আপনার ক্লায়েন্টের যে কন্টেন্ট সেটা আপনার মানে পুরা তার যে গোল সেটাই নষ্ট হয়ে গেল, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার প্রতি রেগে যাবে। ঠিক আছে। সো আপনি কিন্তু চাইলেই আপনার মতো করে এডিট করতে পারবেন, এটা ক্লায়েন্টের সাথে ডিসকাস করে আপনি এডিট করে নেবেন, ঠিক আছে। ক্লায়েন্টের সাথে ডিসকাস করবেন অলওয়েজ। হ্যাঁ বলেন। যেটা বলতেছিলাম যে ক্লায়েন্টের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কথা বলে বলে আমরা এগুলো চেঞ্জ, যেগুলো চেঞ্জ করার প্রয়োজন চেঞ্জ করবো। তাহলে যেটা হবে, ক্লায়েন্ট বলতে পারবে না, আপনাকে ব্লেম দিতে পারবে না যে তুমি তো আমাকে জানাওনি, ঠিক আছে। এটা কিন্তু ক্লায়েন্ট বলতে পারবে না। ক্লায়েন্টকে কিন্তু আপনার জিজ্ঞেস করে আস্ক করেই সব কিছু চেঞ্জ করছেন, এবং এতে আপনার সে হয়তো কমফোর্টেবল ফিল করবেন যে না, সে আমাকে টাইম টু টাইম ইনফর্ম করছে কী করছে না করছে, কী করা প্রয়োজন, ঠিক আছে। তো আমরা আমাদের গেল ফার্স্ট 100 ওয়ার্ড। তারপরে বলা আছে কিওয়ার্ড ইন ইমেজ অল্টার টেক। ইমেজ অল্টার টেকে কিওয়ার্ডটা রাখতে হবে, ঠিক আছে। তো আমরা যেটা করি যে এখান থেকে আমাদের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা নিয়ে আসলাম। এখান থেকে আমরা আমাদের ইমেজটা আপলোড করে দিতে পারবো, ফিচার্স ইমেজ যেটা, ঠিক আছে। ফিচার্স ইমেজ, যে ইমেজটাকে আমরা এখানে দেখতে পারি। আমরা যদি ব্লগে আসি, এই যে ইমেজটা দেখতে পারি ফিচার্স ইমেজ, এরকম ফিচার্স ইমেজটা আমরা এখান থেকে আপলোড করব, ঠিক আছে। এখানে দিয়ে ধরেন একটা ইমেজ নিয়ে নিই, ধরেন ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা ইমেজ, সুন্দর একটা ইমেজ নেই, এখানে ভালো কোনো ইমেজ নাই, ঠিক আছে। ধরেন একটা ইমেজ নিয়ে আসি আমরা, ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করি, দেখেন এখানে অনেক ইমেজ আছে যেখান থেকে আমরা ইমেজ নিয়ে ইউজ করতে পারি। হ্যাঁ, অনেক ইমেজ আছে। ধরেন আমরা এই ইমেজটা ইউজ করতে চাচ্ছি। ধরেন এই ইমেজটা ইউজ করি আমরা, ঠিক আছে। ধরেন আচ্ছা, এটাতে যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো লেখা টিকা নাই, আমরা ধরেন এই ইমেজটা ইউজ করি, ঠিক আছে। এই ইমেজটা ইউজ করতে চাচ্ছি, তাহলে ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, ডাউনলোড করে আমরা ইমেজটা ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে ডাউনলোড করে নিলাম, এখান থেকে তো ইমেজটা আপলোড করে নিতে পারবো আমরা, ঠিক আছে। এই যে ইমেজটা ডাউনলোড করে এখানে আপলোড করলাম, হ্যাঁ, আমরা কি এভাবে আপলোড ইমেজ ইউজ করতে পারবো? আমরা কিন্তু চাইলে এইভাবে ইমেজ ইউজ করতে পারবো না। কারণ কি জানেন? কারণ হলো এই যে এখান থেকে যে ইমেজটা নিলাম, এই ইমেজটা কিন্তু কপিরাইট ইমেজ, ঠিক আছে। কপিরাইট ইমেজ কিন্তু ইউজ করা যাবে না, তাহলে কিন্তু আপনাকে প্ল্যানটিতে পড়ে যেতে হবে, ঠিক আছে। তো আপনি যে ইমেজগুলো ইউজ করবেন সেগুলো হলো আপনার কপিরাইট ফ্রি হতে হবে, ঠিক আছে। তো আমি এইভাবে যেভাবে ডাউনলোড করে ইউজ করেছি এইভাবে কিন্তু ইউজ করা যাবে না। অর্থাৎ এই ধরনের ইমেজগুলো আপনি ক্লায়েন্ট থেকে নিয়ে নেবেন, যে ইমেজগুলো গ্রাফিক্সগুলো যেগুলো প্রয়োজন এলিমেন্টগুলো ক্লায়েন্ট থেকে নেবেন, অথবা নিজেই আপনি ক্যানভা দিয়ে এডিট করে সুন্দর করে বানিয়ে নেবেন, ঠিক আছে। আর এই ধরনের ইমেজ থাকে, ক্লায়েন্টের ইমেজ থাকে, সেটাকে জাস্ট অপটিমাইজ করে দেবেন, ঠিক আছে। আর না থাকলে ক্লায়েন্টকে বলবেন ইমেজের প্রয়োজন। তা আমরা যে এই যে দেখেন এটা যখন আপলোড করলাম, এখানে আপলোড করার পর এখানে একটা অপশন আছে অল্টার টেক। অল্টার টেক একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। এই অল্টার টেকে আপনি কি করবেন, আপনার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটাকে রেখে দিবেন, ঠিক আছে। আর টাইটেলে আপনি আপনার যে টাইটেল সেই টাইটেলটা এখানে দিবেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। বুঝতে পারছেন? এখানে এই অল্টার ট্যাগে আমরা কি করব, এই ইমেজের অল্টার ট্যাগটা দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে দিলাম, দ্যাটস মিন ইমেজটা অপটিমাইজ হয়। তো কিওয়ার্ড ইন ইমেজ অল্টার ট্যাগ এটা রাখলাম আমরা। তারপরে কি আছে, তারপরে আছে টুইক কিওয়ার্ড ইন S2 and S3। এটা বলতেছে কিওয়ার্ডটাকে
হেডিং, সাব হেডিং আপনার হেডিং অথবা সাব হেডিংয়ে ইউজ করার জন্য, ঠিক আছে। এখানে কিন্তু আপনার H1 এর কথা বলা হয় না, দেখেন কিওয়ার্ড H1 এর কথা কিন্তু বলা হয়নি আপনাকে। সো তো ইমেজ অপটিমাইজের পরে আমরা ইউজ করব এখানে আপনার H1 মানে সাব হেডিংগুলো। এখানে যেটা বলতেছিলাম যে এখানে কোনো H1 এর কথা বলা হয়নি, H1 এর কথা বলা হয়নি এই জন্য এখানে আমরা যে টাইটেলটা ইউজ করেছি, হ্যাঁ, যেই টাইটেলটা ইউজ করেছি, হ্যাঁ, তো দেখেন এখানে আপনার কোনো কি বলা হয়নি, H1 এর কথা বলা হয়নি এখানে। কারণ কি H1 এর কথা বলা হয়নি এই জন্য আমরা যে টাইটেলটা ইউজ করছি ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট এই টাইটেলটাই আপনার H1 ট্যাগে থাকে। ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট এই যে টাইটেল সেটাই H1 ট্যাগে থাকে। তাহলে এই টাইটেলটা এট এ টাইম টাইটেল এন্ড H1 দুইটার কাজই করছে, ঠিক আছে। যখন আমরা নন সিএমএস প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব তখন কিন্তু এই টাইটেলটা আলাদা হয়ে যায়, আবার আপনার H1টা আলাদা কোড করা হয়, ঠিক আছে। সো আপনি কিন্তু টাইটেল এবং H1 এ দুইটা সেপারেট পাবেন ওইখানে, তখন কিন্তু আপনার H1টা এখানে দিতে হবে, ঠিক আছে। তো যেহেতু ওয়ার্ডপ্রেসের জন্য এটা এই চেকলিস্টটা, সেক্ষেত্রে H1 এর কথা আর আসে না, এখানে আসলে S2 আর S3, ঠিক আছে। সেখানে আমাদেরকে সাব হেডিং নিতে হবে। আমরা দেখি এখানে একটা সাব হেডিং আছে, আমরা যদি সাব হেডিংটা না থাকতো এখানে তো একটা সাব হেডিং নিতাম আমরা, ঠিক আছে। এটাকে আমরা কি করতাম, এখানে সাব হেডিং নিতে পারতাম। যেহেতু H1 আমরা কি জানি যে মাল্টিপল H1 ইউজ করা যাবে না, H1 একটাই হবে, এর বেশি হবে না। তো যেহেতু H1 অলরেডি একবার ইউজ করে ফেলেছি, টাইটেলটাই তো আমাদের H1, তাই না। তার মানে কন্টেন্টের মধ্যে আমাদের আর H1 প্রয়োজন নেই, আমরা S2 নিব একটা। এখন S2 যখন নিলাম, যে এটা একটা সাব হেডিং হিসেবে কাউন্ট হলো এখানে, তাই না, সাব হেডিং হিসেবে কাউন্ট হইলো। তাহলে সাব হেডিং এ আমাদেরকে কি করতে হবে, কিওয়ার্ডের যেই মানে এই কিওয়ার্ডটাকে কোনো একটা সাব হেডিং এ রাখতে হবে। এটা S2 এবং S3 দুইটা যে কোনো একটাতে রাখি আমরা। তো সেক্ষেত্রে দেখেন এখানে আপনার এই যে মানে আমরা এখানে কিওয়ার্ডটা কিন্তু নিয়ে আসলাম, ঠিক আছে। তো আমরা সাব হেডিংয়েও রাখতে পারলাম এবং সেমভাবে একটা S3তেও রাখার চেষ্টা করি। ধরেন এটাকে আমরা দিলাম S3, যেহেতু এটা S2 আন্ডারে S3 থাকবে। তো আমরা এখানে এটা S3 আছে, এটাতেও ডিজিটাল মার্কেটিং কথাটা আছে, ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং অ্যাসেট, এটা এটা একটা সাপোর্টিং কিওয়ার্ড হতে পারে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা একটা সাপোর্টিং কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে। সো এটা হতে পারে, ধরেন এটা দিয়ে দিলাম S2 দিয়ে দিলাম, ঠিক আছে। এটার আন্ডারে এগুলো আমরা দিয়ে দিই, ধরেন এখানে এগুলো থাকতে পারে S3, আমরা এগুলোকে ধরেন S3-তে দিয়ে দিই, ঠিক আছে। এই সবগুলোকে S3-তে দিব। এখানে দেখেন এস এইচ মানে 2 এর পরে কিন্তু S4 হবে না, ঠিক আছে। S2 এর মানে আন্ডারে থাকবে S3-র আন্ডারে থাকবে S4, এরকম সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনার সিকোয়েন্স মেনটেন করতে হবে হেডিংয়ের, আদারওয়াইজ কিন্তু জিনিসগুলো আপনার এলোমেলো হবে এবং গুগলের জন্য বুঝতে প্রবলেম হবে। কারণ এই প্রত্যেকটা হেডিংয়ের আলাদা আলাদা গুরুত্ব আছে, আলাদা আলাদা গুরুত্ব বহন করে প্রত্যেকটা হেডিং, ঠিক আছে। সো আপনাকে কিন্তু কেয়ারফুলি হেডিংগুলো ইউজ করতে হবে এখানে। সো আমরা এখানে এগুলোকে কি করলাম, H3-তে নিয়ে আসলাম সবগুলোকে। এখানে দেখেন H3-তে আমরা কি করলাম, আমরা এখানে কি বলেছিলাম S2 এবং S3-তে অ্যাটলিস্ট একটা করে ইউজ করি। তো আমরা এখানে S2-তে একটা এক্স্যাক্টলি ইউজ করেছি, এখানে এক্স্যাক্টলি হতে পারে, সাপোর্টিং কিওয়ার্ডও হতে পারে, নো প্রবলেম, ঠিক আছে। এবং S3-তে একটা ইউজ করলাম, পসিবল হলে S4-এও আমরা রাখতে পারি, তবে অনেক বেশি ইউজ না করাই বেটার। আমরা সাপোর্টিং কিওয়ার্ডগুলোকে প্রায়োরিটি দিব। আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেক হেডিং থাকবে, H1 থাকবে একটা, S2 থাকবে অ্যারাউন্ড 10টার মধ্যে থাকতে পারে, S3 থাকবে অনেকগুলো, S4 থাকবে, S5 S6 পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে। তো আমরা এই হেডিংগুলোতে ইম্পর্টেন্ট যে কিওয়ার্ডগুলো আছে, হ্যাঁ, ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলোকে আমরা প্রায়োরিটি দিব, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো প্রায়োরিটি দিব, সাপোর্টিং কিওয়ার্ড, এলএসএ কিওয়ার্ড, এই ধরনের কিওয়ার্ডগুলোকে হেডিংয়ে আমরা প্রায়োরিটি দিব, ঠিক আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আছে এখানে, হ্যাঁ। তারপরে কি আছে, তারপরে দেখেন আপনার আমাদের যে আদার্স যে আপনার হেডিংগুলো আছে, যেরকম এই যে হেডিং, এই যে S3 হেডিং, এখানে পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, এটাও কিন্তু একটা সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে এখানে কাজ করছে, ঠিক আছে। এটাকে আমরা S3-তে রাখলাম। পেইড সার্চ অ্যাডভার্টাইজিং, এটাও কিন্তু একটা সাপোর্টিং কিওয়ার্ড, ঠিক আছে। সো এটা এগুলো টার্মস হিসেবে কাজ করছে, আবার এখানে কিন্তু সাপোর্টিং কিওয়ার্ড হিসেবেও কাজ করছে। সো আমরা এগুলোকে S3-তে রাখলাম। এভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পেইড সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, কনভার্সন রেট অপটিমাইজেশন, সবগুলো আমরা কি করলাম, ইম্পর্টেন্ট যে সাব টপিকগুলো আছে এগুলোকে আমরা S3-তে রাখলাম, ঠিক আছে। এগুলো গুরুত্ব বহন করে।
বা এটাকে আমরা আবার S2-তে রাখলাম, এগুলোর আন্ডার আবার S3-তে রাখতে পারি, ঠিক আছে, এভাবে। সো আমরা হেডিংগুলো প্রপারলি অপটিমাইজ করতে পারলাম। H1, H2, H3 এগুলো যতগুলো হেডিং আছে এইভাবে সিকোয়েন্স মেনটেন করে আমরা অপটিমাইজ করব। অ্যান্ড দেন যেটা করব যে এখানে আরেকটা বিষয় আছে, বোল্ড ইম্পর্টেন্ট কিওয়ার্ড অ্যান্ড রিলেটেড কিওয়ার্ড। এই টার্মসটা নিয়ে আপনার অনেক কথাবার্তা আছে ইন্ডাস্ট্রিতে। অনেকে বলে যে এটা কাজ করে, অনেকে বলে এটা কাজ করে না এখন আর, স্টিল একটা সময় কাজ করতো। সো আমি যখন প্রথম দিক দিয়ে শুরু করেছিলাম তখন কিন্তু আপনার এই টার্মসটা ভালো কাজ করতো, কিন্তু স্টিল নাও এখন আমি অনেক কন্টেন্টে বোল্ড করি, অনেক কন্টেন্টে করি না। সো দেখি কাজ করে, আর করলেও কাজ করে, না করলেও কাজ করে। তবে আম, করলে আপনি করতে পারেন, নো প্রবলেম, এটা কোনো এতটা সিরিয়াস কোনো ইস্যু না, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট যে কিওয়ার্ডগুলো আছে, ধরেন আপনার এখানে ডিজিটাল মার্কেটিং কথাটাকে আপনি একটু বোল্ড করে দিতে পারেন, ঠিক আছে, বোল্ড করে দিতে পারেন বা আইটালিক করে দিতে পারেন। হ্যাঁ, এরকম নর্মালি যেটা হয় যে এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে ওয়ার্ডগুলো আছে, এই নর্মাল ওয়ার্ডগুলো থেকে বোল্ড করা বা আইটালিক করা ওয়ার্ডগুলোকে গুগল একটু প্রায়োরিটি দেয় বেশি, মানে এটাকে একটু আলাদা করে দেখে, ঠিক আছে। সো সেই দিক থেকে হয়তো ধরা যেতে পারে যে এটাকে আপনার একটু গুগল প্রায়োরিটি দেয়। কিন্তু রিসেন্ট আপনার এই যে ব্যাকলিঙ্কর যেই অন পেজের যেই ইয়াটা আছে, এটাতে এরকম কোনো বিষয় আমরা পাইনি। অর্থাৎ ওরা যেহেতু এগুলো নিয়ে রিসার্চ করে প্রতিনিয়ত দেয়, এরকম কোনো কথা বলেনি যে ইম্পর্টেন্ট মানে কিওয়ার্ডগুলোকে বোল্ড করার জন্য বা আইটালিক করার জন্য, এরকম কিছু বলেনি আপনার, ঠিক আছে। সো আপনি চাইলে ইউজ করতে পারেন, আপনি করে দেখতে পারেন, আর না চাইলে এটা স্কিপ করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। বা আপনি যখন কাজ করবেন তখন যেটা করতে পারেন, আপনি 2-3টা কন্টেন্ট নিয়ে তো বা 5-7টা কন্টেন্ট তো কাজ করবেন, দুইটাতে আপনি অ্যাপ্লাই করে দেখেন কাজ করে কিনা। অনেক সময় এক্সপেরিমেন্টের প্রয়োজন আছে, আর এটা করলে যে আপনার কোনো ক্ষতি হবে এরকমও না। সো আপনি অ্যাপ্লাই করে দেখেন যে কাজ করে কিনা, বা এটাতে আপনি কোনো ভালো রেজাল্ট পান কিনা, ঠিক আছে। আর যদি আপনি না চান তাহলে না করেন, প্রবলেম নেই। তবে অনেক বেশি করা যাবে না, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আমরা যদি অনেক বেশি করি, দেন এখানে এটা করলাম, হ্যাঁ, এখানে এটা করলাম, হ্যাঁ, ধরেন এইভাবে অনেক বেশি যদি বোল্ড করে ফেলি, হ্যাঁ, তাহলে কিন্তু কন্টেন্টটা দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট 2-3টা কিওয়ার্ড আমরা বোল্ড করে দিতে পারি। 2-3টা কিওয়ার্ড আমরা আপনার বিভিন্ন জায়গায় বোল্ড করে দিতে পারি, তাহলে আপনার আহ, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এবং সার্চ ইঞ্জিনেও আপনার মোটামুটি ভালো প্রায়োরিটি আপনার পাবেন, ঠিক আছে। তারপরে আছে আপনার আইটালিক 1 or 2 ইম্পর্টেন্ট কিওয়ার্ড। সো এটা দেখলাম, বোল্ড এবং আইটালিক দুইটাই দেখলাম। আমরা এখান থেকে আইটালিক করে দিতে পারি, এখান থেকে বোল্ড করলাম, আবার চাইলে এখান থেকে আইটালিক করতে পারি, ঠিক আছে। এখান থেকে এই যে আইটালিকে ক্লিক করলে আইটালিক হয়ে যাবে, ঠিক আছে, এরকমভাবে করে দিতে পারি চাইলে। তো ডিপেন্ড করবে আসলে এটা। তারপরে আছে আউটবাউন্ড লিঙ্ক টু রিলেভেন্ট হাই কোয়ালিটি সাইট, ঠিক আছে। আমরা যেই কন্টেন্টটা নিয়ে কাজ করছি বা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি, এই কিওয়ার্ড রিলেটেড, হ্যাঁ, কিওয়ার্ড রিলেটেড আপনার আউটবাউন্ড কিছু হাই কোয়ালিটি সাইটকে লিঙ্ক করে দেন, লিঙ্ক করে দেন, তাহলে গুগল রিলেভেন্সিটা বুঝতে পারবে, আপনার কন্টেন্টের রিলেভেন্সিটা ভালোভাবে সে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এবং যেটা হবে যে আপনি মানে আপনার কন্টেন্টে যদি কোনো ইনফরমেশনের গ্যাপ থাকে, হ্যাঁ, আপনি যে ভালো ভালো রিসোর্সকে লিঙ্ক করেছেন সেটার জন্য আপনার কন্টেন্টটাকে গুগল র্যাঙ্ক দিবে, র্যাঙ্কে প্রায়োরিটি দিবে। কারণ কি, আপনি নিজে হয়তো পুরো টপিক্সটা কভার করতে পারেন নাই, বাট আপনি কিন্তু কিছু ভ্যালুয়েবল রিসোর্স শেয়ার করেছেন, যেগুলোতে গেলেও আপনার কি কমপ্লিট আপনার ওই রিলেটেড ইনফরমেশন পাচ্ছে ইউজাররা। তার মানে ইউজার অলওয়েজ, মানে গুগল চিন্তা করে যে ইউজার স্যাটিসফাই কিনা আপনার থেকে যদি ইউজার স্যাটিসফাই হয় তাহলে গুগলও স্যাটিসফাই, বুঝতে পারছেন। সো আপনি রিসোর্সফুল কিছু লিঙ্ক আপনি এখানে করবেন, রিলেভেন্স, ঠিক আছে। সো আমরা অবশ্যই এখানে অনেক সময় যেটা করি, আমরা এখানে যে কিওয়ার্ডটাকে টার্গেট করি এবং ওই কিওয়ার্ড দিয়েই কিন্তু আমরা এখানে মানে আউটবাউন্ড লিঙ্কটা করে ফেলি। সো এটা আসলে করবেন না, এক্স্যাক্টলি আপনার র্যাঙ্কিং কিওয়ার্ডটা দিয়ে আউটবাউন্ড লিঙ্কটা না করাই বেটার। সাপোর্টিং কিওয়ার্ডে করেন, সাপোর্টিং কিওয়ার্ডে, ঠিক আছে। এটার দুইটা কারণ আছে। একটা কারণ হলো যে আপনি যদি এক্স্যাক্টলি ওইটা দিয়ে অ্যাঙ্কর করেন তাহলে আপনার অ্যাঙ্করের মধ্যে প্রবলেম হয়, ঠিক আছে, অ্যাঙ্করের রেশিওর ক্ষেত্রে প্রবলেম হয়। সেকেন্ড যেটা হয় যে আসলে আমরাই তো ইনফরমেশন দিচ্ছি এখানে ডিজিটাল মার্কেটিং কি, তার মধ্যে আবার যদি আরেকজনকে রেফার করি যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তুমি যদি জানো তাহলে এই লিঙ্কে যাও, তখন
ওই দেখা গেল ইউজার কিন্তু আমাদের কন্টেন্ট থেকে বের হয়ে গেল, তাই না? সো আমরা যেটা করতে পারি যে আমরা সাপোর্টিং কিওয়ার্ড যেরকম টাইপস অফ ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা অ্যাঙ্কর করতে পারি, ঠিক আছে? সো আমরা যদি এখানে সার্চ করি একটু টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, আমাদেরকে যেটা করতে হবে রিসোর্সফুল কন্টেন্টকে আপনার লিঙ্ক করে দিতে হবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে অনেকে আপনার কি করে জানেন, উইকিপিডিয়াকে আসলে লিঙ্ক দিয়ে দেয়, আর সব মানে উইকিপিডিয়াকে রিসোর্সফুল মনে করে উইকিপিডিয়াকে লিঙ্ক দিয়ে দেয়। তো আসলে উইকিপিডিয়াকে যে অলওয়েজ লিঙ্ক দিব এরকম না, আমরা রিসোর্সফুল হলে যে কাউকে লিঙ্ক দিতে পারি, ঠিক আছে? অথরিটি সাইটকে দিতে হবে, এই জিনিসটা মনে রাখবেন, বড় সাইটকে, ঠিক আছে? সো আমরা যদি দেখি যে আসলে আবার আরেকটা বিষয় আছে যে আমরা যদি আমাদের এই এক্সাক্ট কিওয়ার্ডে লিঙ্কটা করি তাহলে কি হবে দেখেন, এক্সাক্ট কিওয়ার্ডে যখন সার্চ করবো আমরা এখানে তখন কিন্তু আমাদের কম্পিটিটরকে পাবো। এখন আমি কি করছি, আমার কম্পিটিটরকে লিঙ্ক দিয়ে স্ট্রং করে ফেলছি আমার এগেনস্টে, তাহলে আমার জন্য কিন্তু র্যাঙ্কে আসা টাফ হয়ে যাবে, কারণ আমার থেকে যখন একটা লিঙ্ক পাবে আমার কম্পিটিটর, তখন কিন্তু আমার কম্পিটিটর মোটামুটি কি পাবে, আপনার লিঙ্ক জুস পাবে, তার কিন্তু লিঙ্ক ভলিউমটাও বাড়বে, ঠিক আছে? এবং যেহেতু আমি একটা রিসোর্সফুল কন্টেন্ট দিচ্ছি, সো গুগল কিন্তু এটা একটা গুড সিগন্যাল হিসাবে কাজ করবে তার জন্য। তো র্যাঙ্কিং আসা কিন্তু আমার নিজের কম্পিটিশনটা আমি নিজে হাই করে ফেলছি, তাই না? তো আমরা আমাদের কম্পিটিটর না, হ্যাঁ আমাদের কম্পিটিটর না, এক্স্যাক্টলি আমাদের ওই টার্গেট কিওয়ার্ডে কম্পিটিটর না ওইরকম একটা কন্টেন্টকে আমরা বেসিক্যালি লিঙ্ক করার চেষ্টা করব। সো আমরা যদি এটাকেই করি, দেখেন এটা সরাসরি আমার কম্পিটিটর না, আমার কন্টেন্ট হলো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এখানে হলো টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, ডিফারেন্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস নিয়ে কথাবার্তা বলছে, এটা ক্লোজলি রিলেটেড, ঠিক আছে? সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে জানবে সে আপনার টাইপস অফ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানা তার দরকার, তাই না? সো আমরা এটাকে লিঙ্ক করে দিতে পারি, আউটবাউন্ড লিঙ্ক করে দিব। এখান থেকে আমরা এটাকে লিঙ্কটা প্লেস করে দিচ্ছি, এখান থেকে অলওয়েজ ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এটা চেকমার্ক করে দিব, করে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? সো আমরা আউটবাউন্ড লিঙ্কও কিন্তু প্রপারলি করে ফেললাম, ঠিক আছে? সো আমরা 2-3টা আউটবাউন্ড লিঙ্ক করতে পারি, ঠিক আছে? তবে একটা ভুল যেটা করেছি আমরা সেটা হলো আমরা আউটবাউন্ড লিঙ্কটা একদম প্রথম দিক দিয়ে করে ফেলেছি, যার ফলে যেটা হবে ভিজিটর যখন এখানে আসবে, আসার পরে যখন পড়ার পরে যদি তার টাইপস অফ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে সে আগ্রহ হয়, এখানে ক্লিক করে কিন্তু সে চলে আসবে এই কন্টেন্টে। তাহলে কি হলো, তাহলে কিন্তু ভিজিটর কিন্তু আমাদের কন্টেন্ট থেকে বের হয়ে গেল, অর্থাৎ আমরা জানি না এই ভিজিটর এখান থেকে আবার আমাদের কন্টেন্টে ব্যাক করবে কিনা। যদি না করে তাহলে কিন্তু আমরা একজন ভিজিটর লস্ট করলাম, হারাই ফেললাম, তাই না? সো আমরা যেটা করব এখানে স্ট্র্যাটেজি যেটা হবে আমাদের, আমরা শুরুর দিক দিয়ে কিছু ইনবাউন্ড লিঙ্ক করব, ইন্টারনাল লিঙ্ক যেটাকে বলতেছি আমরা, ঠিক আছে? কিছু ইন্টারনাল লিঙ্ক করবো, অর্থাৎ আমাদের এই কন্টেন্ট থেকে নিজেদের কতগুলো কন্টেন্টকে লিঙ্ক দিব আমরা, বুঝতে পারছেন? তা আমরা এখানে আপনার যেটা করব যে এখানে আপনার আমরা এই কাজটা করব। তা আমরা এখানে আপনার প্রথমেই এই আউটবাউন্ড লিঙ্কটা না করে, এক্সটার্নাল লিঙ্কটা না করে আমরা এখানে আপনার কিছু রিলেটেড লিঙ্ক করব, হ্যাঁ? তো আমরা প্রথম দিক দিয়ে ইন্টারনাল লিঙ্কগুলো করব, আর এক্সটার্নাল লিঙ্কগুলো আমরা একটু লাস্টের দিক দিয়ে করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ এখানে একটা বিষয় আছে, দেখেন এখানে ডুয়েল টাইম বলে একটা কথা আছে, ঠিক আছে? বাউন্ড সেট বলে কথা আছে, পোগো স্টেকিং বলে কিছু কথা আছে, হ্যাঁ? যে এখানে আমরা যদি একটু দেখি বুস্ট মানে বুস্ট ডুয়েল টাইম, ঠিক আছে? অর্থাৎ বাউন্ড সেটের বিষয়টা কি, যে আপনার ভিজিটর আপনার এখানে আসার পরে, আপনার কন্টেন্টে আসার পরে কত সময় স্পেন্ড করছে আপনার কন্টেন্টে। যদি ভিজিটর আপনার কন্টেন্ট থেকে দ্রুত বের হয়ে যায় তাহলে আপনার কন্টেন্টটা বাউন্স রেট বেড়ে যাবে এবং র্যাঙ্কিং থেকে ফল করবে। গুগল ধরে নিবে ভিজিটর যেহেতু আপনার ওয়েবসাইটে থাকছে না, দ্যাটস মিন আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো না, আপনার কন্টেন্ট ভিজিটরকে স্যাটিসফাই করতে পারছে না, বুঝতে পারছেন? তখন কিন্তু আপনার সাইটের র্যাঙ্কিংয়ের প্রবলেম হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা যেটা করবো প্রথম দিক দিয়ে ইন্টারনাল লিঙ্কগুলো করবো, আর এক্সটার্নাল লিঙ্কগুলো আমরা একটু লাস্টের দিক দিয়ে করবো, ঠিক আছে? সেই জন্য আমি কিন্তু অনেক সময় দেখেন একটু উল্টাপাল্টা কাজ করে দেখাই, যে প্রথমে লিঙ্কটা করলাম যাতে করে বুঝতে পারেন যে ভুলটা আমরা কি করলাম, ঠিক আছে? সো এখানে আমরা ইন্টারনাল লিঙ্কগুলো আগে করব, ঠিক আছে? ইন্টারনাল লিঙ্কগুলো করব, তারপরে আমরা এখানে এক্সটার্নাল লিঙ্কগুলো নিচের দিক দিয়ে করব, যাতে করে অ্যাটলিস্ট যদি কন্টেন্ট আসে এতটুকু পড়ে তাহলে তো সে 1 মিনিট তো সময় স্পেন্ড করবে এখানে, তারপরে সে বের হোক, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা,
তো আমরা এখানে কি করলাম যে এখানে আমরা আপনার আউটবাউন্ড লিঙ্ক করলাম রিলেভেন্ট সাইটের সাথে। তারপরে এখন ইন্টারনাল লিঙ্ক করতে পারি। আমরা ইন্টারনাল লিঙ্কটা কিভাবে করব? ধরেন এখানে একটা ইন্টারনাল লিঙ্ক করি আমরা, ঠিক আছে? ধরেন অনলাইন মার্কেটিং, এটা দিয়ে একটা ইন্টারনাল লিঙ্ক করতে চাচ্ছি আমরা। ধরেন এই রিলেটেড আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট আছে, ঠিক আছে? সো আমরা এখান থেকে এটাতে মার্ক করব যে এই ওয়ার্ডটাকে আমরা মানে ইন্টারনাল লিঙ্ক করতে চাই। দেন আমরা এই লিঙ্কে যদি ক্লিক করি, এখান থেকে ওপেন করব অ্যান্ড এখানে আমরা আমাদের কন্টেন্টগুলো দেখতে পারবো, ঠিক আছে? আমাদের যতগুলো কন্টেন্ট থাকবে আমাদের সাইটে দেখতে পারবো, দেখে আমরা এখান থেকে লিঙ্ক করে দিতে পারবো। তো আমরা অবশ্যই রিলেভেন্স পেজের সাথে ইন্টারনাল লিঙ্ক করব, কোনো ইরিলেভেন্স পেজের সাথে ইন্টারনাল লিঙ্ক করব না। অলওয়েজ রিলেভেন্স পেজের সাথে ইন্টারনাল লিঙ্ক করব আমরা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে ধরে নিচ্ছি এটা একটা রিলেভেন্স কন্টেন্ট, যদিও এটা রিলেভেন্স কন্টেন্ট না, এটা ফাইবার নিয়ে একটা কন্টেন্ট দেওয়া আছে, ঠিক আছে? সো আমরা কিন্তু বেসিক্যালি অনলাইন মার্কেটিং, সো অনলাইন মার্কেটিং রিলেভেন্স কোনো কন্টেন্টের সাথে আমরা লিঙ্ক করব। তো সেই ক্ষেত্রে এখানে যদি আপনার অনেক বেশি কন্টেন্ট থাকে, আপনি তো খুঁজে পাবেন না, একটা একটা করে খুঁজে বের করবেন না। আপনি যেটা করবেন এখানে সরাসরি সার্চ করবেন। সার্চ করার পরে এখানে যদি এই অনলাইন মার্কেটিং রিলেটেড কোনো কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টগুলো চলে আসবে, আপনি লিঙ্ক করে দিতে পারবেন, ঠিক আছে? তো লিঙ্ক করে দেবেন। আপাতত আমি এটার সাথেই করে দিচ্ছি, এখানে লিঙ্ক করে দিলাম, ঠিক আছে? অবশ্যই লিঙ্ক করার সময় আমরা যেটা করবো এখান থেকে ওপেন নিউ ট্যাব, এটা কিন্তু আমাদের ক্লিক থাকবে, ঠিক আছে? তো আমরা ইন্টারনাল লিঙ্কও করে ফেললাম, ঠিক আছে? তার মানে আমরা এটাও অপটিমাইজ করতে পারলাম। তারপরে আছে রিমুভ অল স্টপ ওয়ার্ড ফ্রম পারমালিঙ্ক, ঠিক আছে? এটা অবশ্যই আমাদের এই পয়েন্টটা এখানে থাকা দরকার। যখন পারমালিঙ্ক আমরা কাজ করবো তখন এটা ভাবতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো রিমুভ অল স্টপ ওয়ার্ড। স্টপ ওয়ার্ড জিনিসগুলো কি? স্টপ ওয়ার্ড হলো যে আপনার প্রিপজিশন টাইপের যে ওয়ার্ডগুলো হয়ে থাকে, বেসিক্যালি অফ, অ্যান্ড, হ্যাঁ? আপনি যদি এখানে সার্চ করেন দেখবেন এখানে একটা স্টপ ওয়ার্ডের লিস্ট পাবেন, হ্যাঁ? স্টপ ওয়ার্ড লিস্ট, এখানে যদি সার্চ করেন আপনি পাবেন। এই স্টপ ওয়ার্ডগুলো পারমালিঙ্কে আসলে থাকা এতটা জরুরি না। যেরকম দেখেন স্টপ ওয়ার্ড হলো আপনার যে বিফোর, বিলো, বিটুইন, হ্যাঁ, বিকামিং, প্রিপজিশন টাইপের যে ওয়ার্ডগুলো, এক কথায় যদি বলি, ঠিক আছে? এই স্টপ ওয়ার্ডগুলো আপনার পারমালিঙ্কে থাকার প্রয়োজন নাই, কারণ গুগল স্টপ ওয়ার্ডগুলোকে বেশি একটা প্রায়োরিটি দিতে চায় না। তো বিষয় হলো যদি স্টপ ওয়ার্ডটা যদি আমার কিওয়ার্ডের মধ্যে থাকে তখন কি করব? আমি কিওয়ার্ডটাই যদি এরকম হয় তখন কি করব? কিওয়ার্ডে হলে কিন্তু সেটাকে আর বাদ দেওয়া যাবে না, বুঝতে পারছেন? কিওয়ার্ডে হলে কিন্তু সেটা আর বাদ দেওয়া যাবে না, কিওয়ার্ডে থাকবেই। এটা আমার কিওয়ার্ডটাকে যদি আমি স্টপ ওয়ার্ডটা রিমুভ করে ফেলি তাহলে কিন্তু কিওয়ার্ডটা আপনার ভেঙে যাবে, প্রক্সিমিটি ঠিক থাকবে না, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আসলে এই যে টার্মস এটা আছে, এটা আসলে এখন এতটা গুরুত্ব বহন করে না, ঠিক আছে? কারণ আমরা নর্মালি রাখি, কিওয়ার্ডটা রাখি এখানে পারমালিঙ্ক, এবং কিওয়ার্ডে যদি স্টপ ওয়ার্ড থাকে তাহলে এটা আমরা রিমুভ করি না, তাহলে এটা নিয়ে আসলে কথা বলার কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছেন? আচ্ছা, কে আসলো এতক্ষণে? তো তারপরে কি আছে দেখেন, তারপরেতে আছে অ্যাড মাল্টিমিডিয়া, ভিডিও, স্লাইড এন্ড ইনফো, এই ধরনের কিছু, ঠিক আছে? তো দেখেন বলতেছি অ্যাড মাল্টিমিডিয়া, এবং এখানে যদি আমরা দেখি ব্যাকলিঙ্কর যে ইয়াটা সেটাও যদি দেখি, এখানেও বলা আছে যে আপনার মাল্টিমিডিয়া বিভিন্ন ধরনের এইগুলো ইউজ করার জন্য, ঠিক আছে? So আমরা যদি এখান থেকে দেখি মাল্টিমিডিয়া, আমরা যদি ইমেজ, তারপর স্লাইড, ভিডিও এগুলো অ্যাড করি তাহলে এগুলো আমাদের কন্টেন্টের ভ্যালু অ্যাড করে, ঠিক আছে? এবং আমাদের ডুয়েল টাইমটাও কিন্তু এখানে বাড়ায়, ঠিক আছে? সো আমরা কন্টেন্টে এগুলো ইউজ করতে পারি। ইমেজ ইউজ করব, কারণ ইমেজের ব্যাপারে বলা হয় একটা আপনি যদি 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখেন, যতটুকু বোঝাতে পারবেন একটা ইমেজ দিয়ে আপনি ততটুকু বোঝাতে পারবেন। 500 ওয়ার্ডের একটা কন্টেন্টকে আপনি একটা ইমেজ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে? সো আমরা এটাও নর্মালি যদি চিন্তা করি যে ইমেজগুলো কিন্তু অ্যাকচুয়ালি কন্টেন্টের কি করে, আপনার কন্টেন্টের লুকটা কিন্তু সুন্দর করে। ইমেজ যে কন্টেন্টগুলোতে ইমেজ থাকে না ওই কন্টেন্টগুলো কিন্তু আপনার দেখতে এত ভালো লাগে না, পড়তে বোরিং বোরিং লাগবে। ইমেজ থাকলে আপনি বুঝে বুঝে সুন্দর করে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো থাকবে, হ্যাঁ, আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালো রাখতে হবে। সো আমরা যেটা করবো রিলেভেন্স ইমেজ ইউজ করতে পারি,
যেখানে যেখানে প্রয়োজন রিলেভেন্স ইমেজ ইউজ করব। আমরা স্লাইড ইউজ করতে পারি, ভিডিও ইউজ করতে পারি, ঠিক আছে। সো আমি যদি চাই যে এই ধরনের একটা ভিডিও ইউজ করতে, ঠিক আছে, সো আমরা কিন্তু এই ধরনের একটা ভিডিও নিয়ে আসতে পারি ইউটিউব থেকে, ঠিক আছে। ধরেন আমরা এখানে সরাসরি সার্চ করি, সার্চ করলাম, সার্চ করার পরে এখান থেকে যদি ভিডিওসে চলে আসি বা সরাসরি ইউটিউব থেকেও আনতে পারি আমরা, নো প্রবলেম, ঠিক আছে। এই ধরনের রিলেটেড ভিডিও আমরা অ্যাড করব, ঠিক আছে। সো ধরেন আমরা এখান থেকে নেইল প্যাটেলের এই ভিডিওটাই আমরা এখানে নিতে যাচ্ছি। ভিডিওতে ইউটিউবে কি যাবে ক্লিক করলে? ইউটিউব থেকে ভিডিওটা নেই, হ্যাঁ। সো আমরা ভিডিওটাকে ইমবেড করে দিতে পারি আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। তাহলে যেটা হবে যে মানুষ যখন আসবে এখানে, আসার পরে আপনার সে কন্টেন্ট পড়তে যদি তার ভালো না লাগে, তাহলে কিন্তু সে আপনার কি করবে, এই ভিডিওটা দেখবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে আপনার যদি ভিডিওটা যদি আমাদের নিজেদের চ্যানেলের হয়, তখন ভিডিওটাকে আমরা প্রথম দিক দিয়ে দিব, ঠিক আছে, প্রথম দিক দিয়ে দিব। তাহলে যেটা হবে যে মানুষ যদি পড়তে না চায়, তাহলে ভিডিওটা দেখবে, দেখে হলেও কি করবে, 1-2 মিনিট ভিডিওটা দেখবে। তাহলে কি 2 মিনিট আমাদের কন্টেন্টে যদি মানে স্টে করে, তাহলে আমাদের কন্টেন্টের ডুয়েল টাইম যেটা সেটা ঠিক থাকবে, কন্টেন্টের আপনার বাউন্স রেটটা বাড়বে না, ঠিক আছে। তো আমরা এখানে এটা নিয়ে আসবো কিভাবে, আমরা এখানে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা আপনার ইমবেড অপশন আছে, আমরা এখান থেকে ইমবেড করে ফেলতে পারবো, ঠিক আছে। এখানে দেখেন এই যে ইমবেড বলে একটা কথা আছে, এটাতে যদি ক্লিক করি আমরা এখানে এই কোডটা পাবো, ঠিক আছে। এই কোডটাকে আমরা কপি করব, এখান থেকে কপি করে আমরা নিয়ে আসব। যদি এই ভিডিওটা যদি আমাদের নিজেদের না হয়, তাহলে ভিডিওটাকে আমরা নিচের দিক দিয়ে ইউজ করতে পারি, ঠিক আছে, একদম লাস্টের দিক দিয়ে। তো সেটা কিভাবে ইউজ করবো, আমরা জাস্ট এখান থেকে এই যে ভিজুয়ালে আছে, আমরা এখানে টেক্সটে চলে আসব। টেক্সটে আসার পরে আমরা ঠিক যেখানে রাখতে চাই সেখানে কোডটা প্লেস করে দিলেই হবে, ঠিক আছে। আমরা চাচ্ছি এটা এখানে নিচে কোডটা যদি প্লেস করে দেয়, তাহলে আপনার ভিডিওটা চলে আসবে এখানে, ঠিক আছে। দেখেন এই যে ভিডিওটা চলে আসলো, ঠিক আছে, এই যে ভিডিওটা চলে আসলো, ঠিক আছে। তো এভাবে ভিডিওগুলো আমি ভিডিও অ্যাড করে দিতে পারি অথবা স্লাইড অ্যাড করে দিতে পারি, হ্যাঁ। তাহলে কি করবে, মানুষ এটা দেখেও কিন্তু সময়টা স্পেন্ড করবে। আর নিজেদের হলে আমরা এটাকে প্রথম দিক দিয়ে দিতে পারি, ঠিক আছে, কারণ ভিডিওতে কিন্তু ক্লিক করে বের হয়ে যেতে পারবে। সো বের হয়ে গেলে ওই যে প্রবলেম, আমাদের বাউন্স রেট বেড়ে যাবে, ঠিক আছে, ডুয়েল টাইম ঠিক থাকবে না। সো এই গেল এইটা। তারপরে আছে আরও কিছু বিষয় আছে, লঙ্গার দ্য কন্টেন্ট লেন্থ দ্য বেটার ইজ, এখানে যেটা বলা আছে যে আমরা যে কন্টেন্টটা ইউজ করব সেটা অবশ্যই যেন একটা লং কন্টেন্ট হয়, শর্ট কন্টেন্ট যেন না হয়, ঠিক আছে। কন্টেন্ট লেন্থটা যেন ঠিক থাকে। কারণ কি আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, কম্পিটিটর অ্যানালাইসিস করেছিলাম, আমরা কিন্তু কন্টেন্টের বিষয়টা প্রায়োরিটি দিয়েছিলাম ওইখানে, যে কত ওয়ার্ডের কন্টেন্ট ইউজ করতেছে, কন্টেন্ট লেন্থ কীরকম। অ্যাকর্ডিং টু গুগল বলে যে 300 ওয়ার্ড প্লাস কন্টেন্ট হলে আপনার সেই কন্টেন্টটা পারফেক্ট, সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু মানে রিয়ালিটি হলো যে 300 ওয়ার্ডের কন্টেন্ট গুগল আসলে কখনো র্যাঙ্ক দিতে চায় না। সো মিনিমাম কন্টেন্ট লেন্থ হওয়া উচিত, স্ট্যান্ডার্ড সাইজ যদি ধরি 1000 ওয়ার্ড, ঠিক আছে। তো আপনার যে কন্টেন্টটা আপনি এখানে ইউজ করবেন সেটা অবশ্যই 1000 ওয়ার্ড হওয়া উচিত। সো ক্লায়েন্টের ক্ষেত্রে হইলে, ক্লায়েন্টের যদি এরকম শর্ট কন্টেন্ট হয়, আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার আপনি একটু কম্পিটিটরের কন্টেন্ট লেন্থগুলো দেখে নেবেন, দেখে ক্লায়েন্টকে সাজেস্ট করবেন যে তোমার কম্পিটিটররা অ্যাভারেজ কন্টেন্ট লেন্থ হলো 2000 ওয়াট বা 1500 ওয়াট বা 3000 ওয়াট, বাট তোমার কন্টেন্ট লেন্থ হলো 800 ওয়াট। সো এই কন্টেন্ট দিয়ে তো আসলে র্যাঙ্কিং কম্পিটিশন করা আসলে একটু টাফ হয়ে যাচ্ছে, হয়ে যাবে। সো তুমি যেটা করো যে আসলে তোমার এখানে ইনফরমেশনের গ্যাপ আছে। সো আমি তোমাকে কিছু মানে ইনফরমেশন দেই, যে ইনফরমেশনগুলো তুমি তোমার কন্টেন্টে অ্যাড করতে পারো। এতে করে তোমার কন্টেন্ট লেন্থও বাড়বে এবং কন্টেন্ট কোয়ালিটিও বাড়বে, গুগল সার্চে এটা বেশি প্রায়োরিটি পাবে এবং কম্পিটিটর থেকে বেটার ইনফরমেশন তোমার কন্টেন্টে যখন থাকবে, গুগল তোমাকে র্যাঙ্কে দিতে কিন্তু মানে মানে র্যাঙ্কে তোমাকে দিতে প্রায়োরিটি দিবে র্যাঙ্কিংয়ের জন্য, ঠিক আছে। সো এই বিষয়টাও আপনি মাথায় রাখবেন, ঠিক আছে। সো এটা আমরা অলরেডি জানি, এটা নিয়ে আর বেশি কথা বলার প্রয়োজন নাই। তারপর বলা আছে অপটিমাইজ ইমেজ বিফোর আপলোডিং, কম্প্রেস অ্যান্ড রিসাইজ, ঠিক আছে। সো এটা আছে হলো যে আমরা যে ইমেজটা আপলোড করলাম এখানে, ইমেজটা আপনার আপলোড করার পূর্বে সেটাকে আপনার অপটিমাইজ করে নিতে হবে, ঠিক আছে। ইমেজের ফাইল সাইজটা যেন অনেক বড় না হয়, সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে।
কারণ ওয়েবসাইট এখানে দেখেন একটা টার্ম একটা কথা আছে যে ওয়েবসাইট সাইট স্পিড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং এর জন্য, ঠিক আছে। সো এখানে আমরা যদি দেখি কোথায় এই পয়েন্টটা, 16টা পয়েন্টের মধ্যে এখানে এই পয়েন্টটাও আছে যে আপনার ওয়েবসাইটের স্পিড ভালো থাকতে হবে, বুস্ট সাইট স্পিড, ঠিক আছে, সাইট স্পিড যেন ভালো থাকে সেটা। এবং আমরা এই পয়েন্টেও কিন্তু এটা এটা আছে আমাদের যে ওয়েবসাইটের লোডিং টাইমটা যেন আপনার দ্রুত হয়। কারণ অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিকটা বলা হয় যে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড যদি আপনার কি হয় যে আমার 3 সেকেন্ডের উপরে হয়, তাহলে ভিজিটর আসলে 3 সেকেন্ডের বেশি আসলে ওয়েট করতে চায় না, ওরা আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যায়। অথচ যখন আমরা কোনো ওয়েবসাইটে যাই দেখবেন ওয়েবসাইটটা যদি অনেক দ্রুত মানে লোড না হয়, আমরা কিন্তু ওইটা থেকে বের হয়ে যাই, ঠিক আছে। সো আমাদের চেষ্টা থাকবে যেন আপনার কি হয় যে আপনার দ্রুত লুট হয়। সো দ্রুত লুট হওয়ার জন্য আমরা বিভিন্ন প্লাগিংস আছে সেগুলো ইউজ করতে পারি, অপটিমাইজ করতে পারি। সো সেটা নিয়ে অন্যদিন কথা বলবো আমরা অন্য একটা ক্লাসে। সো আজকে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যেন আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা ভালো থাকে, ঠিক আছে। ওয়েবসাইটের লোডিং স্পিডটা যেন আপনার ভালো থাকে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে আছে হলো আপনার লোডিং স্পিডের পরে আছে যে আপনার কম্প্রেস করে নিতে হবে। সো কম্প্রেস আমরা কিভাবে করব, ধরেন ইমেজটা এখানে একটা ইয়ে আছে টাইনি পিএনজি বলে একটা সাইট আছে। আর ওয়েবসাইট আপনার যদি ইমেজের ফাইল সাইজ বড় হয় তাহলে কি হবে, আপনার ওয়েব পেজের ফাইলটাও তো বড় হয়ে যাবে, আর ফাইল যত সাইজ যত বড় হবে লোডিংয়ে কিন্তু তত সময় নিবে, ঠিক আছে। সিম্পল বিষয়। তো সেই ক্ষেত্রে ইমেজগুলো কম্প্রেস করে নেবেন। ধরেন এখানে আমরা একটা ইমেজ ধরেন বানালাম, হ্যাঁ। সো ক্লায়েন্টের সাইডের ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টকেও বলবেন যে এরকম বিশেষ করে যে পিএনজি ইমেজগুলো ফাইল সাইজগুলো একটু বড় থাকে, তাই না। সো ধরেন আমরা এখান থেকে ধরেন এই ইমেজটা ইউজ করবো সাপোজ, হ্যাঁ। তাহলে আমরা কি করবো, ইমেজটা এখানে এখান থেকে কম্প্রেস করে নিতে পারি। দেখেন ইমেজের অরিজিনাল ফাইল সাইজটা হলো আপনার কত, যে 1 MB, মোর দেন 1 MB। সো এত বড় একটা ইমেজ যদি আপলোড করি আমরা তাহলে কিন্তু প্রবলেম। দেখেন তো এখান থেকে আমরা কিন্তু এটাকে মানে কম্প্রেস করে নিতে পারছি। সো অনেক বেশি কম্প্রেস হয়নি এখানে, ফটোশপ দিয়ে যদি করেন তখন আরও ভালো কম্প্রেস করা যায়। জেপিজি হইলে আপনার আরও বেশি কম্প্রেস হয়, ঠিক আছে। আমরা যদি একটু দেখি জেপিজি কোনটা, এটা 3 MB। আচ্ছা, সবগুলোই দেখা যাচ্ছে আপনার জেপিজি ফরম্যাটে কোনটা আছে আমরা একটু দেখি। জেপিজি ফরম্যাটেরগুলো ভালো কম্প্রেস হয়, ঠিক আছে। সো আমরা ধরেন এটাকে নিয়ে আসছি এখানে, এটা কি জেপিজি না পিএনজি, দেখেন এইভাবে আপনার দেখেন এটা কিন্তু ভালো কম্প্রেস হয়েছে। এটা জেপিজি ফরম্যাটে ছিল সম্ভবত 59 ছিল, এটা কিন্তু 39% কমে এখন এটা সাইজ হয়ে গেছে আপনার 36 KB-তে, ঠিক আছে। তারপরে এটা দেখেন এই দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টা কিন্তু আমাদের 3 MB 4.5 MB ছিল ফাইল সাইজ, এটা কম্প্রেস হয়ে চলে আসছে 1 MB-তে, অর্থাৎ 67% কমে গেছে, প্রায় 2 MB কমে গেছে। কিন্তু তাই বলে কিন্তু ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যায়নি, ইমেজের কোয়ালিটি ঠিক আছে, এটা কম্প্রেস করে ফেলছে আপনার ফাইলটাকে, বুঝতে পারছেন, ফাইলের সাইজটা কমাই ফেলছে। সো আমরা এখানে যে এইগুলাকে আপলোড করার আগে ফাইলটাকে রিনেম করে নিব সুন্দর করে, আমাদের যে কিওয়ার্ড দিয়ে বা টাইটেল দিয়ে রিনেম করে নিব। তারপরে আপলোড করার সময় ইমেজ অল্টার ট্যাগ ইউজ করব, ঠিক আছে। তারপরে কি আছে দেখেন না, এখানে আছে ইউজ এলএসআই কিওয়ার্ড, ঠিক আছে। তো এলএসআই কিওয়ার্ডের বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি কথা বলেছি যে আমরা হেডিং সাব হেডিংগুলোতে এলএসআই কিওয়ার্ড ইউজ করব, এবং কন্টেন্টের মধ্যে আমরা ন্যাচারালি এলএসআই কিওয়ার্ড ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা তো আর কন্টেন্ট এডিটটা ওইভাবে করব না, বা ক্লায়েন্টের ক্ষেত্রে তো ওইভাবে কন্টেন্ট এডিট করতে পারবো না, ঠিক আছে। আমরা যেটা করব যে আমরা একটু চেক করে দেখব যে এলএসআই বা সাপোর্টিং কিওয়ার্ডগুলো কন্টেন্টে অ্যাপ্লাই করা হয়েছে কিনা, কন্টেন্টে আছে কিনা, এটা দেখব। যদি না থাকে তখন আমরা যেটা করব যে এলএসআই কিওয়ার্ডগুলো বা সাপোর্টিং কিওয়ার্ডগুলো আমরা একটা লিস্ট করব, লিস্ট করে ক্লায়েন্টকে দিব যে দেখো তোমার কন্টেন্টে এই এলএসআই বা সাপোর্টিং কিওয়ার্ডগুলো থাকা উচিত গুগল র্যাঙ্কিংয়ের জন্য। সো এগুলো কিন্তু নাই তোমার কন্টেন্টে। সো তুমি যেটা করো তোমার রাইটারকে দিয়ে কন্টেন্টটা রিরাইট করাও, ঠিক আছে, এডিট করে তোমার রাইটারকে বলো এই এলএসআই বা সাপোর্টিং কিওয়ার্ডগুলো যেন তোমার কন্টেন্টে ন্যাচারালি নিয়ে আসে। এটা আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করবো, ঠিক আছে। সেই ক্ষেত্রে গুগল সাজেস্টেড কিওয়ার্ডগুলো ইউজ করতে পারে, বা এলএসআই
গ্রাফ থেকে আমরা কিওয়ার্ড নিয়ে আমরা এলএসএ কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে আরও কিছু বিষয় আছে, দেখেন এখানে কিছু বিষয় আছে যে আদার থিংয়ে কি আছে, ইউজ মেটা টাইটেল ইন লেস দেন আপনার মানে 55 থেকে 50 ক্যারেক্টারের মধ্যে ইউজ করার জন্য বলতেছে এখানে, বা এর থেকে কম, কারণ এর বেশি হলে আপনার মেটা টাইটেলটা ডট 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 চলে আসবে, ঠিক আছে। এখানে যদি দেখি, দেখেন এখানে এরকম ডট ডট চলে আসবে, ঠিক আছে, কমপ্লিট হবে না। যেরকম দেখেন এটা কিন্তু কমপ্লিট, এটা কোনো ডট ডট আসতেছে না, কিন্তু এটা ডট ডট আসতেছে, কারণ হলো এটা আপনার বেশি ইউজ করেছে, ঠিক আছে, এগুলো বেশি ইউজ করেছে, এই জন্য ডট ডট আসতেছে। সো কমপ্লিট ইউজ করবেন, এবং অবশ্যই এই মেটা ডিসক্রিপশনে আপনি যেটা করবেন, মেটা টাইটেল বা মেটা ডিসক্রিপশনে আপনার মেটা টাইটেল এখন আর আপনার কাজ করে না। সো মেটা টাইটেলটা আসলে এখন আর দেখার কোনো প্রয়োজন নেই ওইভাবে, ঠিক আছে। মেটা টাইটেলটা আগে কাজ করতে, এখন কাজ করে না। আবার ইউজডের একটা টাইটেল আছে, সেটা ইউজ করা যায়, ঠিক আছে। এখানে মেটা টাইটেল বলতে আপনি সেটাও এখানে বুঝতে পারেন। আচ্ছা, ইউজড নিয়ে যেহেতু কথা বলি না, ইউজড নিয়ে কথা যখন বলবো তখন বিষয়টা বলবো। মেটা টাইটেল বলতে আমরা যেন এটা না বুঝি আবার যে আপনার আগে যে মেটা টাইটেল ইউজ করতাম আমরা সেটা, ঠিক আছে, ওইটা না। ওই মেটা টাইটেল এখন আর কাজ করে না, ঠিক আছে। আমরা এখানে দুইটা টাইটেল ইউজ করতে পারি। একটা টাইটেল হলো যেটা হলো আপনার বেসিক্যালি কন্টেন্টের জন্য, হ্যাঁ, এটা হলো কন্টেন্টের জন্য। আরেকটা টাইটেল ইউজ করতে পারি যেটা ইউজড দিয়ে আমরা ইউজ করি, নিচে দেখাবো একটু পরে। এটা দিয়ে হলো আপনার মানে সার্চ রেজাল্টের জন্য, যে সার্চ রেজাল্টটা একটু ভিন্নভাবে দেখাবে, ঠিক আছে। সো এখানে আমরা এটা ইউজ করতে পারি। তো বলা আছে যে ইউজ মেটা টাইটেল লেস দেন 50 to 50 ক্যারেক্টারের মধ্যে ইউজ করতে, অথবা এর কম ইউজ করতে, ঠিক আছে। তারপর একটা ইউজ মেটা ডিসক্রিপশন ইন লেস দেন 140 to 160 ক্যারেক্টার, এর ভিতরে আমরা ইউজ করবো। অবশ্যই আমরা মেটা ডিসক্রিপশনে কি করব, আমরা কিন্তু দেখেছিলাম যে মেটা ডিসক্রিপশনে আমাদের কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তাই না। আমরাও কিন্তু মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ডটা ইউজ করব, অ্যান্ড আপনার এই কিওয়ার্ডের পাশাপাশি যদি পসিবল হয় কিছু সাপোর্টিং কিওয়ার্ড আমরা ইউজ করব মেটা ডিসক্রিপশনে, ঠিক আছে। সো মেটা ডিসক্রিপশনটা খুবই স্ট্রং হতে হবে আপনাকে। সো মেটা ডিসক্রিপশন কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, সেটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই। তারপর বলতেছে যে ইফ ইউ ইউজিং এনি সোশ্যাল প্লাগিং মেক শিওর টু অ্যাড অ্যান ইমেজ ফর ফেসবুক, টুইটার, হ্যাঁ, এই ধরনের। যে আমরা এখানে কি সোশ্যাল প্লাগিং ইউজ করি অনেক সময়, তাই না। আমরা যদি এখানে আসি দেখবেন যে আমরা কিন্তু এরকম সোশ্যাল প্লাগিং ইউজ করি। কোথায়? আচ্ছা, এখানে, আচ্ছা, আমার এটাতে ছিল প্লাগিং, দেখাচ্ছে না। যাই হোক, আমরা ইউজ করব সোশ্যাল প্লাগিং, সেটা দেখব। হ্যাঁ, সোশ্যাল প্লাগিং যদি ইউজ করি তাহলে ইমেজ সহ ইউজ করার জন্য বলতেছে। তারপর বলা আছে মেক শিওর টু হ্যাভ সোশ্যাল শেয়ারিং বাটন, সোশ্যাল শেয়ারিং বাটন আছে। এই এই বিষয়গুলো মেক শিওর করতে বলতেছে, কারণ হলো অনেকে কিন্তু আপনার কি করতে পারে, আপনার এই কন্টেন্টটা যদি তাদের পছন্দ হয় তাহলে কিন্তু তারা আপনার কি করবে, এই কন্টেন্টটা কিন্তু শেয়ার করতে পারে, তাই না। এই যে আপনার এই যে সোশ্যাল বাটনগুলো, হ্যাঁ, এই সোশ্যাল বাটনগুলো যেন থাকে, এরকম যেন বাটন থাকে, তারা যেন পছন্দ হলে এটা শেয়ার করতে পারে। কারণ আপনার যখন শেয়ার করবে আপনার কন্টেন্টটা, তখন কিন্তু আপনার র্যাঙ্কিংয়ে আপনার প্রায়োরিটি পাবে। কারণ হলো সোশ্যাল সিগন্যালটাও আপনার কিন্তু র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে প্রায়োরিটি পায়, ঠিক আছে। আপনার কন্টেন্ট যদি ভালো সোশ্যাল সিগন্যাল থাকে, স্ট্রং সোশ্যাল সিগন্যাল থাকে, তাহলে আপনার র্যাঙ্কিং এটা আপনার ইফেক্ট ফেলবে, ঠিক আছে। সো আপনার সেই ক্ষেত্রে এই সোশ্যাল বাটনগুলো দিবেন, সোশ্যাল শেয়ার বাটনগুলো রাখবেন, যাতে করে এই কন্টেন্টটা যদি কারো পছন্দ হয় যেন সে শেয়ার করে দিতে পারে। আমরাও কি করি, কোনো ভালো কন্টেন্ট যখন পাই তখন কিন্তু আমরাও শেয়ার করি, সেটা আমাদের টাইমলাইনে শেয়ার করি, ফেসবুকে শেয়ার করি, বা টুইটারে শেয়ার করি, বা বিভিন্ন গ্রুপে শেয়ার করি। এবং দেখেন শেয়ার করার মাধ্যমে কিন্তু ওইখান থেকে ট্রাফিক আসে, ট্রাফিক কিন্তু ভিজিটর কিন্তু আমরা পাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা ইনশিওর করতে হবে যেন সোশ্যাল শেয়ার বাটনগুলো থাকে, ঠিক আছে। তারপর বলতেছে হ্যাভ রিলেটেড পোস্ট আফটার ব্লগ পোস্ট অর লয়ার ডাউন বাউন্সে, ঠিক আছে। যে আমরা এই বিষয়গুলোতে দেখবই, দেখার বাহিরে আমরা এই বিষয়গুলো চিন্তা করতে পারি, যে আমরা কন্টেন্টে যেটা করতে পারি যে রিলেটেড পোস্ট আমরা এখানে কন্টেন্টের নিচের দিক দিয়ে অনেক সময় দেখি যে রিলেটেড পোস্ট আসে, তাই না। এই ধরনের রিলেটেড পোস্ট আমরা এখানে দেখাতে পারি, সাইড বারে দেখাতে পারি, কন্টেন্টের নিচে দেখাতে পারি। তাতে করে কি হবে, এই কন্টেন্টটা পড়ার পরে ভিজিটর হয়তো আরেকটা কন্টেন্ট দেখবে, সেটাও তার পড়ার জন্য ইন্টারেস্ট ফিল হতে পারে, এবং সে যখন ওই কন্টেন্টটা পড়বে তাহলে কিন্তু অনেক সময় ধরে আমাদের সাইটে থাকবে। এতে করে আমাদের সাইটের বাউন্স রেট কিন্তু কমে যাবে, ঠিক আছে। তারপরে আছে দেখেন থিংস নট টু ডু, যেগুলো আমরা আসলে করব না। নট মোর দেন ওয়ান H1 ট্যাগ, ঠিক আছে, একটার বেশি আমরা H1 ট্যাগ ইউজ করবে না। বলা আছে ইউর পোস্ট টাইটেল ইজ H1 ট্যাগ,
আমরা ওয়ার্ডপ্রেস যখন ইউজ করি সিএমএস প্ল্যাটফর্ম তখন H1টাই আমাদের টাইটেল ট্যাগ মানে টাইটেলটাই H1 ট্যাগ হিসাবে কাজ করে, বুঝতে পারছেন? তারপর আছে ডোন্ট রিপিট H2 অ্যান্ড H3 ট্যাগ। H3 এবং H3 ট্যাগগুলো রিপিট না করতে। রিপিট বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে এরকম না যে আপনি H2 একটা ইউজ করবেন, H3 একটা ইউজ করবেন। H2 H3-তে আপনার যে কিওয়ার্ডটা ইউজ করবেন এটা বারবার রিপিট করার প্রয়োজন নাই, ঠিক আছে? আপনি H2-তে একবার একটা H2-তে কিওয়ার্ডটা ইউজ করলে হবে, বাকিগুলোতে আপনার সাপোর্টিং বা এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করেন। H3-তে আপনি একবার ইউজ করেন আপনার কিওয়ার্ডটা, তারপরে বাকিগুলোতে সাপোর্টিং বা এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করেন, ঠিক আছে? রিপিট করার প্রয়োজন নেই। তারপরে বলা আছে ডোন্ট ইনক্রিজ কিওয়ার্ড ডেন্সিটি বাই মোর দেন 0.5 to 0.8%, ঠিক আছে? সো এটা হলো টু মাচ এত করা যাবে না, এটা একটু আগের, এটা এখন কমে গেছে। ধরেন এটা আপনার 0.2 থেকে 0.4, এর বেশি আসলে করার দরকার নাই। কিওয়ার্ড ডেন্সিটি কি? যখন আমরা কন্টেন্টটা এডিট করব, ওই কন্টেন্টটা যেন আমরা মানে ওই কন্টেন্টে কিওয়ার্ড, আমাদের যে টার্গেট কিওয়ার্ড সেটা যেন মানে ডেন্সিটিটা বাড়ায় না ফেলে। যেরকম পার 1000 ওয়ার্ডে, অর্থাৎ আমাদের কন্টেন্টের লেন্থ যদি হয় 1000 ওয়ার্ড, তাহলে এখানে আমরা এক্সাক্ট কিওয়ার্ডটা 2 থেকে 4 বার ইউজ করতে পারি, সর্বোচ্চ 2 থেকে 4 বার ইউজ করতে পারি, ঠিক আছে? এর বেশি আসলে ইউজ করার প্রয়োজন নাই। আগে আমরা অনেক বেশি ইউজ করতাম, কারণ এতে করে যেটা হয় যে আপনার কিওয়ার্ড ডেন্সিটি বেড়ে গেলে গুগল এটাকে বলে যে ইনটেনশনালি আমরা হয়তো এটা লিখেছি। তবে ন্যাচারালি যদি কিওয়ার্ডটা আসে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এসইওর দিক ফোকাস করে যদি আপনি কিওয়ার্ডের ডেন্সিটি বাড়াতে চান তাহলে সেটা হবে 2 থেকে 4%, 0.2 থেকে 0.0%-এর মধ্যে, অর্থাৎ 1000 ওয়ার্ডে 3 থেকে 4 বার আপনার কিওয়ার্ডটা ইউজ হবে, আর বেশি ইউজ হবে না। বাট ন্যাচারালি যদি কোথাও আসে তখন আপনি ন্যাচারালি আসতেই পারে, সেটা কোনো প্রবলেম নয়। কারণ ওই যে বললাম গুগলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে কিন্তু আপনার বিষয়গুলো রিড করতে পারে, বুঝতে পারে আমাদের মতো। তো সেক্ষেত্রে সে বুঝবে যে এটা ন্যাচারালি আসছে, সো এটার আসলে প্রবলেমের কিছু নাই, বুঝতে পারছেন? সো আমরা এখানে এইভাবে একটা ওয়েবসাইটকে প্রপারলি অন পেজ এসইও করে ফেলতে পারি, ঠিক আছে? তারপরে আপনার এখানে কিছু প্লাগিং আছে, প্রয়োজনীয় প্লাগিং, যে প্লাগিংগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তারপরে দেখেন এখানে আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা একটু ফোকাস দিতে পারি, যে ট্রাই টু ইউজ কিওয়ার্ড ইন পোস্ট টাইটেল অ্যাট দ্য বিগিনিং। পোস্ট টাইটেলে কিওয়ার্ডটা বিগিনিংয়ে ইউজ করার জন্য বলতেছি, যেটা আমরা বলছিলাম যে প্রমিনেন্সি, ঠিক আছে? প্রথম দিক দিয়ে যদি কিওয়ার্ডটা রাখতে পারি পোস্ট টাইটেলে সেটা ভালো হবে। ইউজ লং টেল কিওয়ার্ড, ইউ ক্যান ইউজ আপ টু 55 ক্যারেক্টার ইন পোস্ট টাইটেল আমরা লং টেল কিওয়ার্ড ইউজ করতে পারি, ঠিক আছে? তারপর ইফ রাইটেন ইন এভারগ্রিন নিশ, রিমুভ ডেট ফ্রম দ্য পোস্ট, ইউজ ডেট, মানে আমরা যদি কোনো এভারগ্রিন নিশ নিয়ে আসলে কাজ করি তাহলে সেই ক্ষেত্রে পোস্ট থেকে পোস্টের ডেটটা আমরা আসলে রিমুভ করে দিতে পারি, ঠিক আছে? কারণ এটা যদি দেখে যে আমি 6 মাস আগে পোস্টটা করেছি তখন কিন্তু এটা ওল্ড কন্টেন্ট মনে হবে এরকম। কন্টেন্ট লেন্থের ব্যাপারে বলা আছে যে লং কন্টেন্ট ইউজ করার জন্য, ঠিক আছে? তারপর বলতেছে যে মানে আপনার কন্টেন্ট সাইজ মানে যেন বড় থাকে, সেটি এখানে কন্টেন্ট লেন্থের কথাটা বলা আছে, ঠিক আছে? তারপর বলতেছে ব্লগ পোস্ট ইউজ করার জন্য, যেটা নিয়ে অলরেডি কথা বলেছি আমরা এখানে, ঠিক আছে? তারপর এখানে কিছু লিস্ট আছে, ঠিক আছে? যেই প্লাগিংগুলো আমরা বিভিন্ন পারপাসে বিভিন্ন সময় ইউজ করি, সো এগুলো আপনার প্রয়োজন হতে পারে। যেরকম রিডাইরেকশন প্লাগিংটা আমাদের প্রয়োজন হতে পারে, ডব্লিউপি অপটিমাইজার প্রয়োজন হতে পারে ওয়েবসাইট স্পিড বাড়ানোর জন্য, W3 টোটাল ক্যাশ, হ্যাঁ, W2 স্ম্যাশ, এরকম ব্রোকেন লিঙ্ক চেকার, ডিসেবল কমেন্ট, কন্ট্যাক্ট ফ্রম 7, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন পারপাসে প্রয়োজন হয়। আপডেট নেওয়ার জন্য আপডেট প্লাসটা প্রয়োজন হয়, ঠিক আছে? সো এগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? ইউজ করতে পারি আমার নিজে, ঠিক আছে?